একদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ের শঙ্কা এবং সেই শঙ্কা মোকাবেলা করার জন্য আমাদের প্রস্তুতি কতটুকু আছে সেটা নিয়ে প্রশ্ন আছে। ইতিমধ্যেই স্বাস্থ্যবিধি আসলে আমাদের সমাজে অনেকখানি অনুপস্থিত, এই ব্যাপারটি আমাদের সবারই চোখে পড়ছে। অন্যদিকে করোনা সংকট আমাদেরকে অর্থনৈতিকভাবে পর্যদস্ত করেছে, আমাদের নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষকে একেবারে দারিদ্র্যসীমার কাছাকাছি নিয়ে পৌঁছেছে এবং সেই বাস্তবতায় বাজারের যে চড়া মূল্য এবং বাজার নিয়ন্ত্রণ বা দাম নিয়ন্ত্রণের যে বন্দোবস্ত সেটি নিয়ে নানা রকম প্রশ্ন আছে। অনেকে বলার চেষ্টা করছেন যে আসলে এখানে এক ধরনের চোর পুলিশ খেলা চলছে। আমরা যখন দেখি আইন প্রয়োগকারী সংস্থা বাজারে যায় তখন দাম নিয়ন্ত্রণ থাকে এবং তার পরপরই আবারও দাম আগের জায়গায় চলে যায় এবং সেই জায়গায় দাঁড়িয়ে নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষ কেমন আছে, বাংলাদেশের মানুষ কেমন আছে, আমরা কেমন আছি, সেটি আমাদের সবারই প্রশ্ন। এটি নিয়ে আজকের আলোচনা আপনাদের সঙ্গে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। আপনারা দেখছেন CSRM জনতন্ত্র গণতন্ত্র। আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের সঙ্গে আপনাদেরকে প্রথমে পরিচয় করাতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন জনউপাধ্যক্ষ আব্দুস শহীদ, সাবেক চিফ হুইপ, বাংলাদেশ আওয়ামী লীগ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত আছেন জনাব আব্দুল আবাল মিন্টু, ভাইস চেয়ারম্যান বিএনপি এবং সাবেক সভাপতি BCCI। আপনাকেও স্বাগত আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে যুক্ত আছেন জনাব কাজী ফিরোজ রশিদ MP, কো চেয়ারম্যান জাতীয় পার্টি। আপনাকেও স্বাগত। আমাদের সঙ্গে আরও আছেন জনাব শরীফ নুরুল আম্বিয়া, সভাপতি বাংলাদেশ জাসদ। আপনাকেও স্বাগত। এবং যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে আছেন তারা তো আমাদের সঙ্গে যুক্ত আছেনই, এবং যারা আছেন ভার্চুয়াল মিডিয়ামে তারা চাইলে নিউজ 24-এর ভেরিফাইড ইউটিউব চ্যানেল এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ওয়েব পোর্টালে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। সেখানে আমরা আছি সরাসরি সম্প্রচারে। কথা বলতে চাই আসলে এই দ্রব্যমূল্য, তার সঙ্গে করোনার দ্বিতীয় ধাক্কার শঙ্কা এবং সবকিছু মিলিয়ে আমরা কেমন আছি। শরীফ নুরুল আম্বিয়া, আপনাকে দিয়ে শুরু করতে চাই আলোচনা। আপনারা প্রত্যেকেই রাজনীতিবিদ এবং গণমানুষের অধিকার নিয়ে কথা বলেন, গণমানুষের চেতনা নিয়ে কথা বলেন। এই মুহূর্তে করোনার পরবর্তী বাংলাদেশের বাস্তবতায় আমরা আসলে কেমন আছি, বাজার এবং করোনার পরবর্তী প্রস্তুতি কি মনে হচ্ছে আপনার? শরীফ নুরুল আম্বিয়া। ধন্যবাদ আপনাকে। মানে আমরা যে ভালো নাই এটা তো সবাই এটা বলে, আর বাজার যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে কেউই ভালো থাকে না, বিশেষত সাধারণ মানুষ। আর যারা নিজেরা বাজার করে না তাদের কথা আলাদা। তবে একটা জিনিস হলো যে করোনার বিষয়ে যেটা বলছেন, আমরা করোনার শেষ সময় না, আসলে করোনার মাঝেই আমরা বসবাস করছি। এখনো করোনার উপদ্রব আছে এবং সবাই অপেক্ষা করছে সেকেন্ড ওয়েভটা আসে কি আসে না। ইউরোপে সেকেন্ড ওয়েভ এসে গেছে তো আমাদের, এবং তার জন্য তারা সেই রকম প্রস্তুতি তারা নিয়েছে। আমাদের এখানে সেকেন্ড ওয়েভ শীতকালে আসে কিনা সেটার জন্য অনেকটা শঙ্কা নিয়েই এখানে আমরা সবাই বসবাস করছি। তবে ইদানিং হলো যে সংক্রমণের রেটটা কমছে, সেটা কিছুটা আশ্বস্ত করছে যে এটা যদি কন্টিনিউ করে তাহলে অন্তত নভেম্বর মাসটা হয়তো আমরা থাকবো। আবার যদি শীতে বাড়ে তাহলে হয়তো এটা আবার শীতে বাড়তে বাড়তে আবার কোথায় যে যায় এবং সামগ্রিক ভাবে COVID-19-এর বিহেভিয়ারটা কি রকমের হয়, পরিবর্তন হয় কিনা, এগুলো সবই অনেক আনসার্টেনিটি আছে, অনেকগুলো আননোন ইনফরমেশন মধ্যেই আমরা বসবাস করি। আর বাজারের বিষয়ে যেটা বলছেন এটা সবাই ভুক্তভোগী। এ ব্যাপারে কিভাবে কি করতে হয় এগুলো স্ট্যান্ডার্ড প্রসিডিওর আছে, কিন্তু বিষয় হলো যে গভর্নমেন্ট যদি তার অর্গানাইজেশন গুলোকে কার্যকরী করতে না পারে তাহলে সেটা তো গভর্নমেন্টের ব্যর্থতা। আর আওয়ামী লীগ সংগঠনগত ভাবে এটা একটা তৃণমূল একটা শক্তিশালী দল, কিন্তু আওয়ামী লীগের এখানে কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। বলছেন আপনি যে কথাটা বললেন যে পুলিশ যাচ্ছে, পুলিশ যাওয়ার সময় একটা দাম থাকে, পুলিশ চলে যাওয়ার পর দামটা চেঞ্জ হয়ে যায়। তাহলে এখানে যে এটা একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, যদি পলিটিক্যাল গভর্নমেন্ট যদি এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ গভর্নমেন্ট হয়, জাস্ট হইল যেটা অভিযোগ যে এটা অ্যাডমিনিস্ট্রেশন যেটা চলছে এটা পলিটিক্যাল গভর্নমেন্ট বিহেভ করছে না, সেরকম যদি হয় তাহলে এটা নিয়ে বলার কিছু নাই। কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্ট যে স্বাভাবিকভাবে এখানে পলিটিক্যাল ফোর্স যারা আছে তারা গভর্নমেন্টের ডিসিশনগুলো ইমপ্লিমেন্ট করবার জন্য তারা সহায়তা করবে, কিন্তু তেমন কিছু আমরা দেখতে পাচ্ছি না। কাজে সেদিক থেকে বলতে গেলে যে এটা অনেকটা হতাশাব্যঞ্জক একটা পরিস্থিতির মধ্যে আমরা বসবাস করছি। আরেকটি প্রসঙ্গ এখানে ছোট্ট করে যুক্ত করি জনাব শরীফ নুরুল আম্বিয়া, সেটি হচ্ছে সিন্ডিকেটের কথা আমরা আসলে সব সরকারের আমলেই শুনি। সিন্ডিকেট কেমন কখনো চোখে দেখি না, অদৃশ্য শক্তি বলে আমাদের কাছে মনে হয়। সবাই বলছেন যে সিন্ডিকেটের চাই সরকার অনেক শক্তিশালী, দল অনেক শক্তিশালী, কিন্তু শেষ পর্যন্ত ওই মার্কেট প্লেয়াররাই কিন্তু আসলে শেষ পর্যন্ত ফাইনাল খেলাটি খেলছে, আর আমরা ভুগছি আসলে এর মধ্য দিয়ে। সেক্ষেত্রে কোনো আন্তরিকতার ঘাটতি বা কোনো মেকানিজমের সমস্যা কি
কি আছে মনে হচ্ছে? এটা আমার মনে হয় এটা বা শহীদ সাহেব যদি এটা ওনাকে এই উত্তর প্রশ্নটি করেন, আমি করব, আপনার মূল্যায়নটা কি আসলে সেটি জানতে চাই প্রথমে আমার ছোট্ট আমার করে। আমার মূল্যায়ন এটা তো সবসময় আপনি বলে দিয়েছেন যে সে সবসময় যে প্লেয়াররা আছে, এখন এই প্লেয়ার গুলো কন্টেইন করার জন্য পিপুলস ওপিনিয়ন এটা সবসময় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। মানুষ যদি মুভ করে, মানুষ যদি কথা বলে, মানুষ যদি সুপারভাইজ করে, তাহলে অবশ্যই সেখানে একটা নিয়ন্ত্রণ সেখানে আরোপ হয়। কিন্তু মানুষ এখানে হতাশ, মানুষ এখানে নির্বিকার, এবং তাদেরকে অনুপ্রাণিত করবার মতন কোনো অবস্থান গভর্নমেন্টের আমরা দেখতে পাই না। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার কাছে ফিরবো আমরা। জনাব কাজী ফিরোজ রশিদ এমপি, আপনার কাছে আসি। আমি আগে বলেছি আপনারা প্রত্যেকেই রাজনীতিবিদ এবং আপনাদের রাজনীতিতে অনেক বড় বড় অবদান আছে। আপনারা মানুষের অধিকার নিয়ে কাজ করেন। যখন এই করোনার পরে বা করোনার মধ্যে মানুষের অর্থনৈতিক অবস্থা একেবারেই ভঙ্গুর, পর্যুদস্ত, চাকরি হারানোর সংখ্যা, অনেকে চাকরি চলে গেছে, তখন যদি বাজারের এই প্লেয়াররা যদি অ্যাক্টিভ থেকে বাজারকে এই পর্যায়ে নিয়ে আসে, মানুষ তো শেষ পর্যন্ত কষ্টে ভোগে, তাহলে রাজনীতি কোথায় থাকে মানুষের জন্য যারা রাজনীতি করেন আপনারা? কাজী ফিরোজ রশিদ। ধন্যবাদ। আসলে প্রত্যেকটি মানুষই খুব আতঙ্কের মধ্যে আছে। এমনি জীবনের ভয়, তার মধ্যে এই যে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে দাম বাড়া, এবং স্বল্প আয়ের মানুষ এবং যারা একদমই ফিক্সড ইনকাম, কিছু লোক আছে যারা প্রচুর চাকরি করে, তাদের অনেকের চাকরিচ্যুত হয়ে গেছে, অনেকের বেতন কমে গেছে। প্রতিদিন আমাদের কাছে খবর আসে, এমনকি আপনাদের বিভিন্ন মিডিয়াও যারা চাকরি করেন, পত্রিকাও যারা চাকরি করেন, তাদেরও বেতন কমে গেছে, কারণ তাদের ইনকাম নাই। এখন আর কেউ অ্যাড দিতে চায় না, ইনকাম না হলে তারা কিভাবে চালাবে। অতএব কিছুটা বেতন কমিয়ে দিচ্ছে সবাই। এই অবস্থার মধ্যে বাজার কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এটা আমরা কখনো আশা করিনি, কারণ আমাদের আলুর একটা হঠাৎ করে ক্রাইসিস দেখা দিল। কি আলু লাফিয়ে অনেক দাম বেড়ে গেল। কেন এটা বাড়বে? কারণ কোল্ড স্টোরেজে প্রচুর আলু আছে, ওইখান থেকে আলু চলে আসে কয়েকটি মার্কেটে, এই মার্কেট থেকে সব হাতে চলে যায়। এখানে শ্যামবাগ যদি আসে, কাপ্তান বাজারে যদি আসে, সেখানে নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু কোল্ড স্টোরেজে দেখতে হবে কার কোল্ড স্টোরেজ এবং কত টন করে আলু ওখানে রাখা আছে। সে আলুটা যদি এখন তারা একটা দাম ধরে বের করে আনে তাহলে ঠিক আছে, কিন্তু তারা কিন্তু ওখান থেকে একটা মুনাফা নিতে চাচ্ছে, বড় মুনাফা। কারণ এখন দেশে একটি অস্থির পরিবেশ, এমনি মানুষ আতঙ্কে আছে। অর্থনৈতিক দিক থেকে যত যাই আমরা বলি, খেটে খাওয়া মানুষগুলো যারা রেগুলার কাজ করে প্রতিদিন, তারা হয়তো কিছুটা ভালো আছে, রেগুলার তাদের পেটটা চালাইতে পারতেছে। কিন্তু সাধারণ লোক, নিম্ন মধ্যবিত্ত লোক তারা কিছু বলতে পারছে। তারা যারা বাজারে যাচ্ছে প্রতিনিয়ত, আপনারা আমাদের টেলিভিশন দেখাচ্ছে, ভিডিও দেখাচ্ছে প্রতিদিন, যে মানুষের রিয়াকশনটা কি। এইখানে মনে হচ্ছে যে বাজারে আমাদের নিয়ন্ত্রণ খুব কম। একবার গভর্নমেন্ট কিন্তু ঠিক করে দিচ্ছে, টিসিবি থেকে আলু বিক্রি করতেছে, তারপরের দিন দেখা গেল যে 10 টাকা 15 টাকা পার কেজিতে কমে গেল। ওইটা অর্থটা কি? তাহলে তারা ইচ্ছে করে দামটা বাড়িয়েছিল। তো সেইখানে আরেকটা অসুবিধা হয়ে গেছে আমাদের এবার, যে প্রথমটা আমপান গেল, তারপরে একটি দীর্ঘস্থায়ী বন্যা, যেখানে ভালো ফসল হয়, এই যে আমাদের তরিতরকারি উৎপাদন হয় এই অঞ্চলে, এবং অসময়ে এখন বৃষ্টিপাত। দেখেন, আমরা কিছুটা কৃষিকাজের সাথে জড়িত, রবি শস্য প্রচুর ক্ষতি হয়েছে, যেখানে আমাদের এখন শীতের অগ্রিম শাকসবজি বাজারে আসার কথা ছিল, সব বৃষ্টিতে নষ্ট, সেটি ব্যাহত হচ্ছে, সেটি ধীর গতিতে আসছে। জি, এই জন্য এটা এই শাকসবজির দাম বাড়ার এটা একটা মূল কারণ, যে মরিচ, শাকসবজি, তরিতরকারি, এটা কিন্তু আমাদের না। আরেকটি বিষয় কাজী ফিরোজ রশিদ, সেটি হচ্ছে যে আমরা দাম বাড়তি হচ্ছে, যদি সেটা কৃষক পেতেন তাহলে কিছুটা আসলে আশ্বাসের জায়গা থাকতো, যে আসলে এক পক্ষ পাচ্ছেন, আমরাও ঠকছি বাজারে, তারা ঠকছে মাঠে, মাঝখানে তো লাভবান হচ্ছে। তাদের ব্যাপারে আপনার কি বক্তব্য? না, এটা ঠিকই আছে তাদের ব্যাপার। দেখেন, আমরা যে মাছ উৎপাদনে বাংলাদেশ এখন তো স্বয়ংসম্পূর্ণ, যে মাছ আমরা বিক্রি করতেছি ধরেন 150 টাকা কেজি বা 100 টাকা কেজি এভারেজ, কারণ ওখান থেকে আনতে খরচ হয় অনেক, তারপর পদ্মা পাড়ি দিয়ে পারে আসবে, এখানে বাজার যাবে, সেখানে 2 হাত দিয়ে মানুষের যাবে, সেইখানে তারা একটা বড় অঙ্কের টাকা। এখানে মাঝখানে যারা ফ্রি আছে তারা 2 হাত বদল হয়,
এই দুই হাতে কিন্তু তারা কিছু ইনকাম করছে যারা উৎপাদনের সাথে আদৌ জড়িত না। মাঝখানে লাভ ফুলিয়ারা করা কিন্তু গ্রহণযোগ্য, কিন্তু লাভটি আসলে অতি মুনাফা করা তো গ্রহণযোগ্য নয় কাজী না ফজল রশীদ। না অতি অতি মুনাফা তারা করতেছে, কিন্তু যারা উৎপাদন করে জি। কৃষকরা এই টাকাটা পাচ্ছে না। তারা আসলে পাইলে আমাদের কোনো আপত্তি ছিল না। এই টাকা যদি কৃষকরা পাইতো, যদি কৃষকরা কিন্তু আরো বেশি উদ্যোগী হইতো। জি, আপনার কাছে আমি আবারও একটু পরে আসি। আমাদের সঙ্গে আরো দুজন আলোচক আছেন, তাদের বক্তব্য অল্প অল্প করে নিয়ে আসি আমরা এই মুহূর্তে। জনাব আব্দুল আল মিন্টু, আপনার কাছে আসি। আমরা বাজারের ব্যবস্থাপনা নিয়ে কথা বলেছি, আমরা করোনার দ্বিতীয় ধাক্কার বা দ্বিতীয় ঢেউয়ের শঙ্কা নিয়ে এক ধরনের শঙ্কিত, এটি নিয়েও প্রথমে ভূমিকায় বলেছি। আসলে দুটি কিন্তু একটার সঙ্গে আরেকটা সম্পর্কিত। করোনা আরও বেশি লেন্দি হলে বা দীর্ঘমেয়াদী হলে আমাদের অর্থনৈতিক অবস্থার উপর প্রভাব আরও বেশি পড়তে পারে। আর বাজার তো নিয়ন্ত্রণ করা যায় না কোনোভাবেই, কেউ করতে পারেনি কোনো ক্ষেত্রেই। এই প্রসঙ্গে আসলে আপনার কি বক্তব্য আছে জনাব আব্দুল আওয়াল মিন্টু? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হলো যে করোনা সেকেন্ড ওয়েভ বলতেছেন, প্রথম ওয়েভ কি আমাদের এখানে শেষ হয়েছে এটা তো আমি জানি না। আমি এবার বলছি অবশ্য সংক্রমণ একটু কমেছে, সেজন্য হয়তো উনি ধরে নিচ্ছেন যে প্রথম ওয়েভ শেষ, কিন্তু আমার মনে হয় আমাদের যথেষ্ট পরিমাণে টেস্ট করা হচ্ছে না। ইদার ধরেন আমি নিজে পেপারে দেখছি যে আগে ছিল 22টা না 24টা টেস্টিং এর প্লেস, এখন সেটা কমে 12টাতে আসছে। তো আর এক সময় অনেকে প্রায় এখন 56 থেকে 61টা টেস্টিং সেন্টার ছিল, এখন সেটা আরো অনেক কমেছে। জি, আপনার তথ্য সঠিক। যাই হোক, তো এখন তাতে আমার কাছে বোঝা যাচ্ছে একটা হইলে হয়তো আমাদের অনেকে টেস্ট করাচ্ছেন না, কারণ দেখলো যে ওইখানে গিয়ে টাকা খরচ করে পজিটিভ নেগেটিভ চাইতে আমরা পজিটিভ ধরে নিয়ে ওষুধটা খেয়ে ফেলি, অনেকে তাই করতেছে এখন। তো আমার ব্যক্তিগত ধারণা যে প্রথম ওয়েভে এখনো আমাদের শেষ হয় নাই, তবে হয়তোবা সেকেন্ড ওয়েভ আর একটু বেশি হইতে পারে। নভেম্বর মাসে যখন শীত আসবে, এখনো তো কার্তিক মাসে যে শীত হওয়ার কথা সেটা তো আমরা এখনো চোখে দেখছি না, বরং আমরা দেখছি এখনো বর্ষাকালের মতো দিন দিনে বৃষ্টি হচ্ছে। এটা হলো এক। 2 নম্বর হলো দুটো কারণে, যেটা ফিরোজ ভাই বললেন, যে একটা হলো যে অতিমাত্রায় ঋতুর পরিবর্তনের ফলে যথাসময় যে শাকসবজি আমাদের প্রোডাকশন করার কথা ছিল সেটা কিন্তু এবারে আসলে কিন্তু হচ্ছে না। তাছাড়া অনেক সময় দেখা গেছে যে মেইন এরিয়াগুলোতে বৃষ্টির জন্য শাকসবজি যখন তারা চারা রোপণ করছে তখনই কিন্তু অনেক নষ্ট হয়েছে। এখন আবার নতুন করে করার কথা, এখনো আবার অসময়ে এত বেশি বৃষ্টি হচ্ছে যে আপনি এটা মানে আমরা চিন্তাও করতে পারেন না এই মুহূর্তে। এখন প্রশ্নটা হলো যে করোনা তো যেভাবে আছে ধারণা করা হচ্ছে যে এভাবে আরো বেশ কিছুদিন থাকবে। কারণ একটা হলো করোনা যখন শুরু হয় এটাকে কঠোরভাবে প্রতিরোধ করার জন্য যেগুলি আমাদের করা উচিত ছিল বাংলাদেশে, এগুলি আমরা করিনি। ফেব্রুয়ারি মাস থেকেই সাউথ ইস্ট এশিয়ার বিভিন্ন দেশে কিন্তু করোনা প্রতিরোধ করার জন্য বিভিন্ন ধরনের প্রতিরোধ তারা গড়ে উঠিয়েছে, আর আমরা সেটা মার্চ মাসের শেষ পর্যন্ত কিন্তু কিছুই করি নাই। আমরা যা শুরু করছি তাও এটাকে আমি বলবো মানে অর্ধেক, হাফ হার্ট, যার ফলে করোনা বিস্তৃতি ঘটতেছে দিন দিন এবং এটা কন্টিনিউ করতেছে। তো অতএব করোনা থাকবে, এটা বিশ্বব্যাপী আছে, যার ফলে আমি মনে করি না যে সবকিছু ঠিক হবে আগামী 2 মাস বা 3 মাসের ভিতরে। এখন আপনার এখানে মেইন প্রশ্নটা হইলো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আমি যা বুঝতেছি, একটা তো ফিরোজ ভাই বললো, আমি বলতে যে প্রোডাকশনের নিয়মিত প্রোডাকশনের একটা ব্যাঘাত করছে। অরিজিনালি ট্রান্সপোর্ট বা সরবরাহ ব্যবস্থাপনা একটা ব্যাঘাত ছিল। এখন প্রশ্ন হইলো যে এই মুনাফা, অতি মুনাফা, নিয়ন্ত্রণ, সিন্ডিকেট, আমরা অনেক কথা বলতেছি। দেখেন বাজার ব্যবস্থাপনা নিজস্ব একটা গতি আছে। আমার ধারণা যত আপনি ম্যাজিস্ট্রেট পাঠাবেন তত দামটা বাড়বে, যতই ম্যাজিস্ট্রেট পাঠাইবেন দাম বাড়বে। এই জন্য ম্যাজিস্ট্রেট বাজার ব্যবস্থাপনাকে নিয়ন্ত্রণ করতে গিয়ে সেটাকে বিঘ্নিত করে। এটাই আমি আগেও দেখছি, গত বছর যত পিটাইছেন ব্যবসায়ীদের তত পেঁয়াজের দাম বাড়ছে। তাহলে সমাধান কি? জি, তাহলে সমাধানটা কি আসলে? সমাধান হলো দেশের উৎপাদন ব্যবস্থাপনাকে আরো সংগঠিত করে যেন আমাদের উৎপাদন বাড়ে, এটা হলো এক। কিন্তু সেটা তো করোনা দ্বারা বিঘ্নিত হচ্ছে, ক্লাইমেট বা আমাদের জলবায়ুর জন্য বিঘ্নিত হচ্ছে। জি,
দুই নম্বর হলো আপনার বাজার ব্যবস্থাপনাকে ঠিক করা। এখন বাজার ব্যবস্থাপনা ঠিক করতে গিয়ে যদি বলেন যে অমুক বেশি লাভ করতেছে, মুনাফা অতি মুনাফা, এটার ভিতরে হেয়ার লাইনটা কে ড্র করবে? আমি আর আপনি তো করতে পারবো না ভাই। আর মুনাফা কি মুনাফা অতি মুনাফা নৈতিকতা বিরোধী হইতে পারে, কিন্তু আপনার হেয়ার লাইনটা কোথায় ড্র করবেন? যাইয়া ম্যাজিস্ট্রেট যাইয়া একজনকে 10,000 টাকা জরিমানা করে দিচ্ছে, কাউকে 2 দিনের মোবাইল করে জেল করতেছে। আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি, যত এই সরকারি ব্যবস্থাপনায় ত্রুটি আপনি দেখবেন, যত তারা নিয়ন্ত্রণ করতে যাবে উৎপাদন ব্যবস্থাপনা ঠিক না করে, তত দিন দিন দাম বাড়বে, তত গরিব মানুষদের আরো আপনি কষ্ট আপনি বাড়িয়ে আপনার বক্তব্যের সঙ্গে ছোট্ট করে যুক্ত করি একটি। আসলে যদি আমরা আলুর প্রসঙ্গ নিয়ে কথা বলি, সরকার বলছে, ব্যবসায়ীরা বলছে আমাদের দেশে আলুর সংকট নেই, তাহলে দাম বাড়াচ্ছে কারা? এইটিকে নিয়ন্ত্রণ করার অধিকার রাষ্ট্রের নেই বা এই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নেই? আব্দুল আল মিন্টু, আপনি আলুর দাম যে বেশি আপনি বলতেছেন, কেন বলতেছেন বেশি? আমি শুনতাম চাই আপনার থেকে, আপনি কে ঠিক করার কোনটা বেশি কোনটা কম? আমাকে একটু বলুন তো। এখানে আমি জাস্ট আপনাকে জানানোর জন্যই বলি যে 25 টাকার আলু রাতারাতি কিভাবে 50 টাকা হয়, এটি কি বেশি নয়? আমি কিনতে গেলে আমার তো 25 টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে, আমি তাহলে কেন বলবো না দাম বেশি? আপনি বলতে পারেন, আপনি যখন একজন ভোক্তা, আপনি তো বলতেই পারেন। আপনি যদি 10 টাকাও হয়তো আপনি বলতেছেন বেশি, 10 টাকা হইলেও কেউ কেউ বেশি বলবে, ওটা তো ইস্যু না। ইস্যুটা হইলো বাজারে একটা পণ্যের দাম ঠিক করা হয় চাহিদা এবং সরবরাহ ব্যবস্থাপনার মাধ্যমে। জি, এখন যদি আলুর চাহিদা বেড়ে যায়, একটা হতে পারে যে অন্য শাকসবজি কম আসাতে, ওগুলির দাম বাড়াতে রিলেটিভলি আলুর দাম বেড়ে গেছে। ভাই আমি এত আলু খাই না, কিন্তু আমি আপনাকে বলতেছি এখন কত হলো এই ব্যাখ্যাই সবাই দিচ্ছে আসলে। জি, কিন্তু জোর করে এটাও বলা যাবে না যে আলুর দাম বেড়ে গেছে, বিকজ অল দি দ্রব্যমূল্য এবং পণ্যের দাম একটার সাথে একটা রিলেটেড। ঠিক আছে, আমি আপনার কাছে আরেকটু পরে আবার আসি। উপাধ্যক্ষ আব্দুল শহীদ অনেকক্ষণ ধরে আমাদের সঙ্গে যুক্ত আছেন, তার কাছে একটু আসতে চাই। তিনি যেহেতু সরকারের সঙ্গে আছেন, তিনি যেহেতু রাষ্ট্র কাঠামোর সঙ্গে যারা এই মুহূর্তে যুক্ত, তার কাছে আরও অনেক প্রশ্ন আছে। এবং শুরুতে শরীফ নুরুল আম্বিয়া বলেছেন যে আমাকে প্রশ্নটি না করে আপনি উপাধ্যক্ষ আব্দুল শহীদকে প্রশ্নটি করেন। আমরা সিন্ডিকেটের কথা শুনি এবং সিন্ডিকেটের কথাটি আজকে আপনাদের দলের সাধারণ সম্পাদকও বলেছেন যে সিন্ডিকেটের চেয়েও শক্তিশালী আসলে রাষ্ট্র এবং তারা এটিকে নিয়ন্ত্রণ করতে পারবে। আব্দুল আল মিন্টু বলেছেন যে আসলে বাজারে ম্যাজিস্ট্রেট গেলেই দাম বাড়বে, বাজার নিজস্ব মতামতের ভিত্তিতে চলে। সবকিছু মিলিয়ে আসলে আপনার কি বক্তব্য আছে উপাধ্যক্ষ আব্দুল শহীদ? ধন্যবাদ আপনাকে, এবং আজকের এই আলোচনায় যারা অংশগ্রহণ করেছেন সকলেই আমার অত্যন্ত শ্রদ্ধেয়, এবং ওনারা সবাই কিন্তু বিজ্ঞজন, রাজনীতিবিদ এবং ব্যবসায়ীও বটে। তো সেই আমি কিন্তু আপাতমস্তক রাজনীতিবিদ, পেশায় শিক্ষক, নেশায় রাজনীতিবিদ। সেই কারণে আপনার প্রশ্ন, যেহেতু সরকার, আমরা আছি, সরকার তো আজকে এই দল, কালকে আরেক দল, পরশুদিন হয়তো আরেক দল আসবে, এটাই বাস্তবতা। সেই কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়া বা কোন ধরনের ভোক্তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু কিছু আইটেম আছে যেগুলো হঠাৎ করে বৃদ্ধি পায় বা কমে যায়। যেমন ধরেন কয়দিন আগে পেঁয়াজের দাম বৃদ্ধি হয়েছে, আবারই 2-4 দিন 10 দিনে আলুর দাম বৃদ্ধি হয়েছে। এই নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বা হয়েছে। আমি নিজেও কয়েকদিন আগে আমি আলু কিনেছি 45 টাকা করে, 1 কেজি পেঁয়াজ কিনেছি আমি 95 টাকা। আমি কিন্তু হোর্ডিং বলতে যা বোঝায়, ব্যবসায়ী মেন্টালিটি হোর্ডিং করা, বেশি করে কিনা, মজুদ রাখা। আবার একজন ভোক্তাও 1 কেজি যার প্রয়োজন সে যদি 10 কেজি কিনে, এইভাবে সবাই যে কিনতে থাকে, তাহলে কিন্তু বাজারে একটা মনে হয় যেন একটা ক্রাইসিস, যেটা অপ্রত্যাশিত ক্রাইসিস তৈরি হচ্ছে। সরবরাহ মানে আমাদের ডিমান্ড সাপ্লাই চেইন, যেটা এই চেইনটা যদি স্মুথলি কন্টিনিউ না করে, তাহলে কোনো না কোনো ক্ষেত্রে এরকম অসুবিধা ভোক্তাদের জন্য দ্রব্য সামগ্রী আমাদের যেটা প্রয়োজন দৈনন্দিন সেটা পেতে এবং কম মূল্যে বা আমাদের অন্তত চাহিদার মধ্যে যে মূল্য প্রয়োজন সেটা পাওয়া কঠিন। সেই ক্ষেত্রে ডিমান্ড সাপ্লাই চেনের ক্ষেত্রে এখানে আমাদের সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে মিন্টু ভাই যেটা বলেছেন যে ম্যাজিস্ট্রেট যাচ্ছে, জরিমানা করতেছে, আমরা দেখেছি যে সরকারের যে সমস্ত সরকারি কর্মকর্তারা ভালো উদ্যোগ নেন, সেটা কিন্তু ওনাকে এটাকে আবার ঠিক বিপরীতভাবে বলে নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হয়। এখন মিন্টু ভাইও তিনি একজন বড় ব্যবসায়ী বাংলাদেশের, তিনি একজন উৎপাদক, তিনি একজন ক্যাপিটাল ফরমেশনেও কাজ করেন। সেই কারণে আমি বলবো
এখানে ফিরোজ ভাই একইভাবে তিনি একসময় মন্ত্রী ছিলেন, বা তার যথেষ্ট ভূমিকা আছে রাজনৈতিক আন্দোলন সংগ্রামে 6 দফা 11 দফা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সহ সবাইকে নিয়ে তিনি আন্দোলন সংগ্রাম করেছেন, আমরাও করেছি। এই ক্ষেত্রে আজকের যে প্রেক্ষাপট, 16 কোটি বা 18 কোটি মানুষের দেশ যখন ছিল 7.5 কোটি, এখন আমাদের যে জনসংখ্যার অনুপাতে দ্রব্যমূল্য বা আমাদের পণ্য সরবরাহের যে সাপ্লাই চেইন যেটা, সেটা যদি সঠিক রাখতে হয়, তাহলে চাহিদাটা উৎপাদনের সাথে কতটুকু মিল আছে এটা পরিসংখ্যান অথবা মার্কেট রিসার্চ কন্ট্রোল একটা ডিপার্টমেন্ট আছে সেন্ট্রাল ব্যাংকের, পরিসংখ্যান বিভাগেরও এরকম একটা বিভাগ রয়েছে, ডে টু ডে এগুলো মনিটর করে দ্রব্যমূল্যের একটা ফোরকাস্টিং হয়। এটা আমার মনে হয় কোনো কোনো ক্ষেত্রে একটা গ্যাপ রয়েছে, যে কারণে আলুর দাম হঠাৎ বেড়ে গেল। অথচ কোল্ড স্টোরেজ ফিরোজ ভাই যারা বলেছেন তিনি ভালোই বলেছেন যে সব জায়গায় আছে আমাদের জিনিস, কিন্তু আমরা কেন বেশি মূল্যে কিনতে হবে কিনতে যাচ্ছি আলু। তারপরে কি আপনি আসেন পেঁয়াজের কথা বলেন, পেঁয়াজও এর আগের বছরও কিন্তু আমাদের যে ক্রাইসিসটা ছিল, যে ভারত থেকে পেঁয়াজ আসা বন্ধ হয়ে যাওয়ার কারণে, কারণ ভারতের আভ্যন্তরীণ বাজারও তাদেরও এক স্টেট থেকে কার স্টেটে পেঁয়াজ কিন্তু তারা সরবরাহ করতে, বাল্ক মানে কি বলে এক্সপোর্ট তারা করতে দেয় নাই। আমাদের দেশেও এবার আমরা যখন পেঁয়াজ আমদানির ক্ষেত্রে আমাদের গাড়িগুলো যখন বর্ডারিং বেল্টে আসলো, তখন হঠাৎ করে তারা একটা সার্কুলার দিয়ে বন্ধ করে দেয়। এটাও বলতে বলে যে আমাদের একটা, আমরা কিন্তু গ্লোবাল মার্কেটে আছি, ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি আমাদের আছে, আমরা সাপ্লাই চেইন ডিমান্ড চেইন সবকিছুই গ্লোবাল কানেক্টের সাথে আমরা কিন্তু অলওয়েজ ভেরি মাচ কানেক্টেড। এই ক্ষেত্রে কোথাও না কোথাও যদি বাধা পড়ে, এই ফেরিঘাটের কথাই বলে, এটা ফেরি আসতেছে যখন 2 বছরে আটকাই গেল ফেরি, তাহলে কি হবে? এই পারের লোক আটকাইবে, ওই পারের লোক আটকাইবে, এটা কি সরকারের ব্যর্থতা? তো এখন কথা হচ্ছে যে সবাই যদি আমরা মনে করি যে সরকারও একটা ইনস্টিটিউশন, এই ইনস্টিটিউশনকে সহায়তা করার জন্য জনগণের পক্ষ থেকে যার যেখানে সুযোগ আছে তারা সেখান থেকে সাহায্য করবে, তাহলেই আমরা মনে করি যে আমাদের এই দ্রব্যমূল্য বৃদ্ধি হয়ে আমাদের মানুষের কষ্ট বাড়বে না। আসুন ব্যবসায়ীদের ব্যাপারে, আমি সেদিন দেখলাম কারণ বাজারের সমস্ত আড়তদাররা আলু তারা গুদামের নাই, গুদাম খালি, মানুষের নাই, ওনারা কোথায় গেল? তাহলে বিবেকবান মানুষ যদি ব্যবসা করে মুনাফা অর্জন করবে ঠিকই, কিন্তু সে হঠাৎ করে সবকিছুকে সরিয়ে দিয়ে বললো যে আমি একসাথে মুনাফা করবো। ভলিউম অফ সেলস যদি বিগার হয়, প্রফিটের মাত্রা যদি কম হয় পার ইউনিট, সেখানে কিন্তু প্রফিট বেশি হবে। আপনি হঠাৎ করে বেশি প্রফিট করার জন্য 1 কেজি পেঁয়াজের দাম আমি বাড়িয়ে দিলাম 200 টাকা, বিক্রি করলাম মাত্র 1 কেজি সারাদিনে। আর আমি 20 কেজি পেঁয়াজ বিক্রি করে 20 টাকা যদি প্রফিট করি, তাহলে আমি 400 টাকা লাভ করবো দিদি। সো দিস আর দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ দ্য বিজনেস বা ট্রেডিং এরিয়াতে আমাদেরকে মেনটেন করার জন্য এই মনোভাব নিয়ে ব্যবসায়ীরা আমরা যদি থাকি, তাহলে কিন্তু আমাদের এদেশের নাগরিক যেমন একজন ব্যবসায়ী কারণ বাজারের আড়তদার, তেমনি উপাধ্যক্ষ আব্দুল শহীদ, তেমনি ফিরোজ ভাইও, তেমনি মিন্টি ভাইও, তেমনি আমাদের শরীফ নুরুল আম্বিয়া ভাইও, এবং রাজনীতি করি। তাই আমি মনে করি আমাদের সঞ্চালককে অনুরোধ করব যে আমাদের যে মিডিয়াতে যে সমস্ত লেখালেখি হয়, এই পত্রিকাগুলোর মধ্যেও আমরা ক্রাইসিস পিরিয়ডটাকে আমরা ফোকাস না করে বলবো যে এটাকে আরো স্টেডি করার জন্য, আমরা যাতে দ্রব্যমূল্য বৃদ্ধি না হয় তার জন্য সাপ্লাইকে আরো স্টেডি করার জন্য আমরা যদি সবাই এগিয়ে আসি, তাহলে কিন্তু যেমন আমরা এখন গ্রামগঞ্জে রাস্তাঘাট করে দিয়েছি, ছোট ছোট ক্ষুদ্র উৎপাদকরা তাদের পণ্য উৎপাদন করে বাজারজাত করার জন্য গ্রোথ সেন্টার কানেক্টিভিটি রোড, ইউনিয়ন রোড, থানা রোড, জেলা রোড করে দিয়েছি, বা একটা আনারস মানে উৎপাদন করে। আপনার কাছে বিরতির পরে ফিরে এসে আবার আপনার সাথে কথা বলি একটু। আমি একটু শরীফ নুরুল আম্বিয়া আপনার কাছে ছোট্ট করে বক্তব্য জানতে চাই, আসলে ভোক্তাদের পার্সপেক্টিভ থেকে বাজারের এখন যে অবস্থা সেটি নিয়ে আসলে আপনি একটু মূল্যায়ন করলে আমার একটু আলোচনা করতে সুবিধা হতো। শরীফ নুরুল আম্বিয়া, আপনার অডিওটা মিউট করা আছে, আপনি অডিওটা অন করে নিয়ে কথা বলুন, তাহলে আপনাকে আমরা শুনতে পাবো। শরীফ নুরুল আম্বিয়া, আপনার অডিওটি মিউট করা আছে। এই ফাঁকে আমি একটা কথা বলি, এই যে জি বলুন। হ্যাঁ, শহীদ ভাই বলছেন যথার্থ। এখানে একটা জিনিস আরেকটা হয়ে গেছে, সেটা হচ্ছে কি কোভিড-19 যখন প্রথম দেখা দিল, এবং আমরা কিন্তু সমস্ত দল থেকে বললো তোমরা এই মুহূর্তে জনগণের পাশে দাঁড়াও, সব দল যে যেখানে যে অবস্থা আছে, আমরা কিন্তু ঝাঁপিয়ে পড়লাম, যার যা কিছু আছে নিয়ে জনগণকে দিতে হবে। তখন আলু কেনা শুরু হইলো, কেউ 100 টন কিনলো, সেটাই ত্রাণ হিসেবে আলু গিয়েছে এবং সেখানে দাম অনেকখানি, এবং আলু পেঁয়াজ এবং ইয়েও কেনা হয়েছে, চাল ডাল।
ডালও কিন্তু পর্যাপ্ত ডাল টনকে টন কেনা হয়েছে, বুঝলেন? এইভাবে কিনা আমরা কিন্তু বস্তা বস্তা করে করে বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে আসছি। যে COVID-19 তো খুব খারাপ অবস্থা হবে। পরে দেখা গেল যে আমি দিয়ে আসার পরেই মিন্টু বেড়ে গেছে, ওই একই লোককে তারা আবার দিছে। এরপরে গেছে শহীদ ভাই, উনিও দিছে, তারপর তারা দিছে, এনজিওরা দিছে, স্থানীয় ভাবে টাকা টাকা তুলে ছেলেরা মেয়েরা তারা যে যা পারছে জি মানুষের কল্যাণে গিয়ে দিছে। এটাও কিন্তু বাজারে একটা বড় ঘাটতি পড়ে গেছে। জি, আমাদের বিরতি নেবার সময় হয়েছে। বিরতিটা থেকে ফিরে এসে আলোচনা আমি আবারও করবো, আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আমাদের সঙ্গে থাকবেন। বিরতি নিচ্ছি আমরা একটা ছোট্ট। দর্শক আবারও স্বাগত। আপনারা দেখছেন CSRM জনতন্ত্র গণতন্ত্র। আপনাদের সঙ্গে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। আমরা বিরতির আগে কথা বলছিলাম বাজার ব্যবস্থাপনা, দ্রব্যমূল্য কেন বাড়ে, কিভাবে সেটি কমানো যায় বা নিয়ন্ত্রণের মধ্যে আনা যায়। আমরা শরীফ নুরুল আম্বিয়া আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। বিরতির পরে আমরা ঠিক যেখানে শেষ করেছিলাম সেখানে চাহিদা, যোগান, বাজার ব্যবস্থাপনার নিজস্ব ঢং এবং ধরন আছে, সেটি নিয়ে আমরা কথা বলেছি। কিন্তু যারা সাধারণ ভোক্তা বা যারা আপনাদের ভোটার, তারা যে কথাগুলো বলছে আসলে গণমাধ্যম থেকে শুরু করে সব জায়গায়, এই কথাগুলো আপনাকে বা আপনাদেরকে কিভাবে ভাবাচ্ছে শরীফ নুরুল আম্বিয়া? জি, এখানে যারা আলোচনা করছেন আমি সহ, আসলে এখানে বাজার ব্যবস্থাপনায় দৃষ্টিভঙ্গির অনেক পার্থক্য আছে। তো আমি আমারটাই বলি, আমি মনে করি যে যারা উৎপাদন করছেন এবং যারা ভোক্তা, এ দুটো এরা খুব এরা সাফারার। এদের ইন্টারেস্টটাকে প্রোটেক্ট করার জন্য কাজ করা উচিত। আর বাকি মধ্যেখানে যারা আছেন তারা কিন্তু অতটা লসের ঝুঁকির মধ্যে এটা পড়েন না। পুরোপুরি বাজার ব্যবস্থা স্বতঃস্ফূর্ততার উপরে যেটা বললেন, শহীদ সাহেব বললেন, মিন্টু ভাই বললেন, আমি বলছি সেটা হলো একরকমের দৃষ্টিভঙ্গি, পুরোটা ছেড়ে যাওয়া। তা আমি মনে করি যে ভোক্তাদের জন্য একটা নজরদারি দরকার এবং উৎপাদকদের ইন্টারেস্টে প্রোটেক্ট করার জন্য এটা নজরদারি দরকার। দেখেন আজকে যে এটা ঠিক যে বন্যার একটা উপর্যুপরি বন্যা হয়েছে, এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ হলে মাঝে মধ্যেই যদি দেখা যায় যে কোনো একটা সময় যেখান থেকে কাঁচামরিচ বেশি আসে, খুব বেশি, ওইখানে বৃষ্টি হয়ে গেলে, ঢাকার বাজারে সাপ্লাই হয়ে গেলে হঠাৎ করে কাঁচামরিচের দাম অনেক বেশি হয়ে যায়। এগুলো একটা ন্যাচারাল, প্রত্যেক বছর এইটা নয় তো ওইটা একটা না একটা হয়। এটা কিন্তু মানুষ একসেপ্ট করে। কিন্তু জিনিস হলো যে আপনি যে এমন কি দেখেন যে বেগুন এটা ভালো প্রোডাকশন হয়েছে, আপনার ট্রান্সফরমেশন লাইনে কোনো ট্রান্সপোর্টে কোনো সমস্যা নাই, দেখা যাচ্ছে আমরা এখানে কিছু 30 টাকা করে, আর যেখানে বেগুন দিয়ে বিক্রি করতে সে 5 টাকা করে বিক্রি করতেছে। এতটা মার্জিন ডিফারেন্সটা হওয়াটা কিন্তু যৌক্তিক না। সবকিছু যুক্তির একটা বিষয় আছে। তো এগুলো হচ্ছে আমাদের টোটাল ব্যবস্থা নিতে হচ্ছে। আমি মনে করি যে এটার ব্যাপারে উৎপাদকদের ইন্টারেস্ট প্রোটেক্ট করা, ভোক্তাদের প্রোটেক্ট করার জন্য নজরদারি দরকার। এখানে একটা সিস্টেম হলো অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে করা, আর একটা হলো যে পলিটিক্যাল। এখন আওয়ামী লীগের যে অবস্থা, এই পলিটিক্যাল একটা নজরদারি থাকে, পার্টি যারা রুলিং থাকে, যারা পলিটিক্যাল প্র্যাকটিসে থাকে, তারা নজরদারি করে। সরকারি দল হোক বিরোধী দল হোক, কিন্তু সেই অ্যাক্টিভিটিটা চালানোর মতো পলিটিক্যাল এনভায়রনমেন্ট এখন নাই। আর আওয়ামী লীগ বোধহয় সেই রকম সাংগঠনিক সেই রকম চরিত্রগত অবস্থাতেই নাই। আমি সরি এখানে শৈশব আছে, মাইন্ড করবেন কিনা, আমাদের চরিত্রগত সেই জায়গাতে জি, আসলে এই প্রশ্ন নিয়ে আমরা উপাধ্যক্ষ আব্দুল শহীদের কাছে তাহলে যাই। উনি যে বক্তব্য দিলেন তার প্রেক্ষাপটে আপনার কি বক্তব্য আছে, উপাধ্যক্ষ আব্দুল শহীদ? দেখেন, একটা দেশের রাজনৈতিক ব্যবস্থা, পলিটিক্যাল পার্টিকুলার নিজস্ব আইডিওলজি এবং তার ম্যানিফেস্টো থাকে। তো ম্যানিফেস্টো অনুযায়ী যদি কোনো পার্টি ইন পাওয়ার থাকে, তাহলে তার ম্যানিফেস্টো অনুযায়ী তার সমস্ত আর্থসামাজিক অবস্থার জন্য সরকারের নীতি নির্ধারণ করা হয়ে থাকে ক্যাবিনেটের মাধ্যমে, এবং ক্যাবিনেট থেকে সেটা ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের গভর্নমেন্ট মেশিনারি যারা আছে তারা এগুলো বাস্তবায়ন। একটু আগে আলোচনা কিন্তু আসছে যে বাজারে গেলে মিন্টু ভাই যে কথাটা বলেছেন, যত বেশি যাবেন, যত তদারকি করতে গিয়ে জরিমানা করবেন, তত কিন্তু অনেক সময় বিক্ষুব্ধ হবে। এটার ভালো সেক্টর যেমন আছে, আবার মন্দ সেক্টর আছে। কোভিডের সময় যদি আমরা সবাই মানবিক দিক দৃষ্টি করতাম বা দৃষ্টিভঙ্গিতে চলতাম, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সবাইকে সাহসের সহিত মোকাবিলা করার জন্য এবং সামাজিক দায়িত্ব পালনের জন্য তিনি সবাইকে অনুরোধ করেছেন বারবার। সেই অনুরোধের প্রেক্ষিতে আমরা যদি এখন মজুদদারি অথবা আমরা আড়তদারি, এটাকে যদি আমরা বেশি করে মুনাফা অর্জন করার জন্য যদি উৎপাদ্য পণ্য আমরা কেউ, এটা কিন্তু পলিটিক্যাল পার্টির বিষয় না। পলিটিক্যাল পার্টি পলিসি দিচ্ছে,
পলিটিক্যালি তার রাজনৈতিক ম্যানিফেস্টো বাস্তবায়নের জন্য রাস্তা, গার্ড, সমস্ত কিছু কিভাবে করলে ট্রান্সপোর্টেশন সঠিক হবে, আমাদের ট্রান্সপোর্টেশনের মাধ্যমে মালামাল পরিবহন হবে ইত্যাদির বিষয় এই রাজনৈতিক ম্যানিফেস্টো যেগুলো পলিটিক্যাল পার্টি তাকে সেটা বাস্তবায়ন করে। আজকে পদ্মা ব্রিজ আওয়ামী লীগের ম্যানিফেস্টো ছিল, মেগা প্রকল্প আমাদের ম্যানিফেস্টো ছিল, এমআরটি আপনাদের কিন্তু manifesto মানুষের ছিল। ক্রয় ক্ষমতার মধ্যে পণ্য রাখাও তো আপনাদের ম্যানিফেস্টোর মধ্যে ছিল, সেটি আসলে কি উপাধ্যক্ষ আব্দুল শহীদ? কোভিডের কারণে যদি এখন এমআরটির কাজ বিলম্বিত হয়, তাহলে আওয়ামী লীগের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে এটাকে দেখভাল করার জন্য আওয়ামী লীগ বারবার এখানে গিয়ে খবরদারি করার জন্য তার দলীয় নির্দেশনা কিন্তু তার কর্মকাণ্ডের মাধ্যমে এগুলো আসতে পারে না। কোভিড হচ্ছে যেহেতু ইটস এ প্যান্ডেমিক গ্লোবালি, আমরা উই আর উইদিন দিস সার্কেল। এখন আজকেই দেখেন, হিসাব করে দেখেন, প্রায় 12 লক্ষের উপর মানুষ মারা গেছে। তারপরে আমেরিকার মধ্যে দেশে 2 লক্ষের উপর মানুষ মারা গেছে। বাংলাদেশে যে কথাটা মিন্টু ভাই বলছেন যে সেকেন্ড ওয়েভ, আসলে এটা ইন্টারন্যাশনালি এই শব্দটা চলে আসছে। WHO নিজে বলছে যে ওয়েভ, সেকেন্ড ওয়েভ। কিন্তু এমন একটা ভাইরাস, এটার কোন ধরনের গতি স্থবির হয় অথবা হঠাৎ করে গতি বৃদ্ধি পায়, এটা মেজারমেন্ট করার জন্য কোনো ক্রাইটেরিয়া কারো কাছে নাই, মেথডও নাই। সেজন্য এই প্যান্ডেমিকের কারণে আজকে আমরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছি সেটা অবশ্যই মেনে নিতে হবে এবং সেটাতে বেরিয়ে আসার জন্য প্রস্তুত থাকতে হবে। যে আমাদের প্যাকেজগুলা আজকে যে আমাদের যে প্রণোদনার প্যাকেজ দেওয়া হয়েছে, না হয়তো সাটাই, একটু আগে যে আলোচনা হচ্ছে সাটাই ঢালাওভাবে হইতো। আমাদের অঞ্চলে এখন পর্যন্ত কোন ইন্ডাস্ট্রিতে কোন লোক, একজন লোক আসলে আমাদের এই পার্টির সময় খুব একটা বেশি থাকে না উপাধ্যক্ষ আব্দুল শহীদ, আপনার শেষ বাক্যটি বললে আর বাকি দুজন আলোচকের সাথে কথা বলবো আমরা। আপনার শেষ বক্তব্য কি উপাধ্যক্ষ আব্দুল শহীদ? মোকাবিলায় আমরা আমাদের অর্থনৈতিক যে ফর্মুলা আছে এবং ওয়ার্ল্ড ব্যাংক বা আইএমএফ যে বলছে আমরা আমাদের যে জিডিপি গ্রোথ অন্যান্য দেশের যেখানে নেগেটিভ সেখানে আমরা মোর দেন 6% আমরা অ্যাচিভ করতে পারবো। তার মানে কি আমাদের গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের দিকে এই যে আমরা যে টোটাল যে ম্যাক্রো লেভেলের ইকোনমি, এই ইকোনমির যে রেজাল্ট যেটা, এটা কিন্তু আমরা পাবো এবং এতে জনগণ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আব্দুল আওয়াল মিন্টু আপনার কাছে একটু আসতে চাই। আসলে বাজার ব্যবস্থাপনার সঙ্গে তো মানুষের ক্রয় ক্ষমতারও ব্যাপারটি একটি যৌক্তিক বাস্তবতা আছে। করোনা আমাদের ক্রয় ক্ষমতা কমিয়েছে, এটি আপনারাই অনেক সময় টকশোতে বলেছেন। এবং তার সঙ্গে সঙ্গে একটা সুখবর, বাংলাদেশের জিডিপি পার্শ্ববর্তী দেশের চেয়েও বেশি হয়েছে, আরও অনেক দেশের চেয়েও বেশি হয়েছে। এটিকে আপনি কিভাবে দেখছেন? এই পুরো ব্যবস্থাপনার মধ্যে মিলিয়ে ছোট্ট করে আপনার বক্তব্য কি আছে আব্দুল আওয়াল মিন্টু? একটা প্রথম কথা হলো, এখন আমরা আসল কথায় আসছি। জি, একটা বৃহৎ জনগোষ্ঠীর ক্রয় ক্ষমতা কমে গেছে। এটার একটা কারণ, আপনি যদি পেপারগুলো তো দেখেন, বাংলাদেশের নর্মাল নিয়মে আমাদের যেই 21 থেকে 22% মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে, সেটা এখন আরো 30% বেড়ে গেছে। এটা আমার কথা না, এটা পরিসংখ্যানের কথা। তো এখন যদি দেশের শতকরা 40 থেকে 45% লোকের ক্রয় ক্ষমতা কমে যায়, কারো চাকরি কমে গেছে, চাকরি নাই, কারো ব্যবসা কমে গেছে, তাহলে অবভিয়াসলি বাজারের মূল্য যাই হোক ওনার কাছে এটা বেশি হবে। 2 নম্বর হলো, আপনারা সিন্ডিকেট বলেন, দেখেন সিন্ডিকেট ইস্যুটা আমি ওটাকে যেতে চাই না, সমালোচনা করতে চাই না, সময় কম। আমি শুধু 2টা কথা বলি, মুনাফা এবং অতি মুনাফা, এটা কিন্তু বাজারের ব্যাপার। এই জিনিসটা হলো একটা নৈতিকতার ইস্যু। কিন্তু একটা সমাজে নৈতিকতার মানদণ্ড শুরু হয় কিন্তু দেশের রাজনীতি, সমাজের রাজনীতি এবং রাজনীতিবিদদের থেকে। এখন যদি সমাজে একটা গোষ্ঠীকে যদি আমরা শুধু দায়ী করি নৈতিকতার জন্য, যে ওদের নৈতিকতা নাই, এটা দিয়ে কিন্তু দর্শন বেশি হচ্ছে না, এখন মানুষ বেশি মারা যাচ্ছে না, এখানে সেখানে লাশ বেশি পাওয়া যাচ্ছে না। সেটার কারণটা হলো দেশের রাজনীতির জন্যই আমি মনে করি, এবং রাজনীতিবিদদের জন্য, উইথ অল দ্য ডিউ রেসপেক্ট টু শহীদ ভাই, বিকজ উনি তো শিক্ষক মানুষ, আমি রাজনীতিতে চিনি না ওনাকে। দেশে নৈতিকতার অবক্ষয় এমন এক পর্যায়ে গেছে, সেখানে দর্শন বলেন, অতি মুনাফা বলেন, এগুলিকে আপনি ভেদাভেদ করে এখন আর কোনো লাভ নেই। অতএব এটা যদি ঠিক করতে হয়, তাহলে প্রথমত নৈতিকতার শুরু করতে হবে রাজনীতি থেকে। এমন একটা দেশও পাবেন না যে দেশে রাজনীতিবিদদের বা রাজনীতির ভিতরে নৈতিকতা নাই আর আরেকটা গোষ্ঠীর নৈতিকতা আছে, এরকম দেশ আমরা খুঁজে পাই। আব্দুল আওয়াল মিন্টু, আপনার বক্তব্য আমি বুঝতে পেরেছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনার সাথে একমত। দেশের আমাদের সময় একদমই শেষ, আমরা কাজী ফিরোজ রশিদকে একটু সময় দিতে চাই, আমাদের সময় নেই আসলে হাতে খুব একটা। জনাব কাজী ফিরোজ রশিদ, আপনার বক্তব্য কি আছে এবং তার সঙ্গে নৈতিকতা প্রসঙ্গটি এনেছেন আব্দুল আওয়াল মিন্টু? এটা ঠিকই যে এই যে কোভিড-19 এই গত 6-7 মাসে এমনি যাচ্ছিল অবস্থা, তার থেকে অনেক খারাপ অবস্থা হয়ে গেছে। নৈতিকতা মানুষের একদমই অধঃপতন ঘটেছে এবং আপনি তার প্রতিফলন দেখতেছেন প্রতিদিন। আপনাদের খুললে
টেলিভিশন খুলে দেখা যায় যে ধর্ষণ যে মাত্রায় বেড়ে গেছে, যার জন্য বাধ্য হইয়া সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হয়েছে। আমি মনে করি যে আমাদের এখন যে সমস্যাটা খাদ্য, মানুষের প্রথমত দরকার বাঁচার জন্য, তো এই কোভিডের হাত থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছে মানুষ। এটা এখন আর আমাদের হাতে নেই, সমস্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেছে। কি কাকে কখন কি করবেন, কোনো ভ্যাকসিনের মধ্যে বেরোতে পারে না, চেষ্টা করতেছে সারা পৃথিবী। তবে আমাদের এখন মূল দরকার হচ্ছে কৃষি বিভাগ। কৃষি বিভাগ কিন্তু আমাদের দেশে অত্যন্ত শক্তিশালী, যে কৃষি মন্ত্রণালয়, তাদের জন্য কিন্তু আজকে খাদ্য স্বয়ংসম্পন্ন। আমি তাই কৃষি বিভাগকে অভিনন্দন জানাই যে সমস্ত কর্মকর্তা ওখানে কাজ করতেছেন, রিসার্চ করছেন দিন রাত। আমাদের এখানে দেখেন, আমরা বিদেশি খেজুর পাওয়া যাচ্ছে, মানে সৌদি আরবের খেজুর আমাদের উৎপাদন হচ্ছে। 12 মাস আপনি আম পাবেন, তরমুজ পাবেন, সবকিছু, শসা আগে কিন্তু একটা সিজনে পাওয়া যেত, এখন কিন্তু 12 মাস আছে। আপনি টমেটো পাবেন, দাম বেশি কিন্তু 12 মাস উৎপাদন হচ্ছে। কৃষি মন্ত্রণালয় এটা করতেছে। আপনি মালটা, কমলা সবই আগে তো শহীদ ভাইয়ের দেশে কমলা হইতো, এখন আমাদের দেশে অনেক ভালো কমলা হয় উৎপাদন। মালটা আর মাত্র 1 মিনিট সময় আছে কাজী ফিরোজ রশিদ, আপনার 1 মিনিট। সেই জন্য আমি মনে করি যে আমাদের এখন সবাই মনোনিবেশ করতে হবে রাজনীতিবিদদের, যে তার অঞ্চলে যাতে 1 ইঞ্চি জায়গা না পড়ে থাকে, খাদ্য উৎপাদন করতে হবে। তাদের শাকসবজি হোক, ফলমূল হোক, যা পারুক, মাছ হোক, যেখানে যে মাটিতে যেটা ভালো উৎপাদন হবে সেখানে এইগুলো করতে হবে, যাতে আমরা সম্পূর্ণ খাদ্য সংসম হতে পারি। জি, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনারা 4 জনই বর্ষিয়ান রাজনীতিবিদ, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে শেষ করছি এখানেই, কালকে আবার দেখা হবে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে। শুভরাত সবাইকে।